নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নরেন্দ্র মোদী গতকাল আসামে একটি সভা করেন। জনসভা থেকে তার যা বক্তব্য উঠে আসে তাতে কিন্তু খুব একটা কনফিডেন্ট শোনালো না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং নরেন্দ্র মোদী গতকাল আসাম থেকে যে ধরনের কথাটা বলেন সেটা নিয়ে সবচেয়ে বড়সড় একটা বিতর্ক তৈরি হয়েছে। তার কারণ আসামে বেশ কয়েক বছর ধরে তাদের সরকার চলছে, ডবল ইঞ্জিন সরকার চলছে, এবং সেই আসামে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কি জুজু দেখাচ্ছেন, তিনি বলছেন অনুপ্রবেশকারী বিষয়টা এই মুহূর্তে আসামের ক্ষেত্রে কিভাবে প্রাসঙ্গিক হতে পারে ভোটের লড়ার ক্ষেত্রে সেটা আমরা জানি না। বিভিন্ন বিরোধী রাজ্যে গিয়ে তিনি বলছেন যে কংগ্রেসকে জেতানো যাবে না, তার কারণ কংগ্রেস অনুপ্রবেশকারীর মাধ্যমে তাদের সরকার পছন্দ করে। কিন্তু আসামে দাঁড়িয়েও সেই একই কথা এই মুহূর্তে কেন বলতে হচ্ছে সরকারকে, যখন হেমন্ত বিশ্ব শর্মা তিনি এত বড় একজন নেতা হিসাবে উঠে আসছেন এবং হেমন্ত বিশ্ব শর্মাকে প্রজেক্ট করা হচ্ছে যে তিনি একদম হিন্দুত্ববাদী যে ভোট সেটার পরাকাষ্ঠা একদম। সেই জায়গা থেকে এই মুহূর্তে কেন হঠাৎ করে আসামে দাঁড়িয়েও একটা একই ধরনের স্ট্র্যাটেজি খেলতে হচ্ছে নরেন্দ্র মোদীকে? তার কারণটা কি প্রিয়াঙ্কা গান্ধী? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, তার কারণ প্রিয়াঙ্কা গান্ধীকে অলরেডি কংগ্রেসের পক্ষ থেকে স্টেট কমিটিতে জায়গা দেওয়া হয়েছে এবং সম্পূর্ণভাবে তাকে যে জায়গাটা দেওয়া হচ্ছে স্টেট ক্যান্ডিডেট স্ক্রিনিং কমিটি, তার চেয়ারপারসন বানানো হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। অর্থাৎ ক্যান্ডিডেট লিস্ট থেকে ফাইনালি কারা ক্যান্ডিডেট হবেন সেটা ঠিক করবেন প্রিয়াঙ্কা গান্ধী, এবং প্রিয়াঙ্কা গান্ধী অলরেডি সেখানে গিয়ে অর্গানাইজেশনের সঙ্গে কাজ করতে শুরু করেছেন। এবং সেখানে দাঁড়িয়েই এই আসাম জয়টা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, যেমন বিজেপির পক্ষে ঠিক তেমন ভাবেই কিন্তু কংগ্রেসের কাছেও গুরুত্বপূর্ণ একটা লড়াই। কারণ আসাম হচ্ছে এই সামনে যতগুলো ইলেকশন রয়েছে তার মধ্যে একমাত্র রাজ্য যেখানে কংগ্রেস ক্ষমতায় আসার মতন কিন্তু অবস্থায় রয়েছে। বাদবাকি সব জায়গায় কংগ্রেস সমর্থিত জোট হয়তো ক্ষমতায় আসবে কেরালায়, কিন্তু সম্পূর্ণ আসাম জুড়ে এবারে কিন্তু কংগ্রেস ক্ষমতায় আসার একটা প্রেক্ষিত রয়েছে। সেই নিয়ে এই মুহূর্তে বড় সড়ো একটা বক্তব্য রেখেছেন দেশের প্রধানমন্ত্রী, এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কি ধরনের অবস্থা এই মুহূর্তে এসআইআর পরবর্তী ক্ষেত্রে সমস্তটা ব্যাখ্যা করবো আপনাদের সাথে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। নরেন্দ্র মোদী আসাম থেকে দাঁড়িয়ে তিনি এই একই অনুপ্রবেশকারী তাদের জুজু দেখাচ্ছেন। এক্ষেত্রে কথাটা একটু অন্য ধরনের। আপনারা কংগ্রেস সরকারকে আনবেন না, কারণটা হচ্ছে কংগ্রেস যতদিন এখানে সরকার চালিয়েছে ততদিন এই কংগ্রেস কি করেছে না অনুপ্রবেশকারীদের সম্পূর্ণভাবে এককাট্টা করে রেখেছে, অনুপ্রবেশকারীদের থাকতে দিয়েছে, আপনাদের বিভিন্ন রেশন অনুপ্রবেশকারীদের দিয়ে দিয়েছে, চাকরি অনুপ্রবেশকারীদের দিয়ে দিয়েছে ইত্যাদি ঘটনা। তো এই সম্বন্ধে দেশের প্রধানমন্ত্রী কি বলছেন আপনারা শুনুন আগে, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় যে কিভাবে এই অনুপ্রবেশকারী প্রসঙ্গটা একদম বুমেরাং হিসাবে দেখা দিয়েছে বিজেপির জন্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আসছি, তার আগে শুনুন প্রধানমন্ত্রীর বক্তব্য আসামের মাটিতে দাঁড়িয়ে। कांग्रेस ने असम के साथ क्या किया? सिर्फ सरकारें बनाने के लिए, कुछ वोट पाने के लिए असम की मिट्टी को घुसपैठियों को सौंप दिया। कांग्रेस ने दशकों तक असम में सरकारें बनाई। इस दौरान लगातार घुसपैठ बढ़ती गई। और इन लोगों ने, घुसपैठियों ने क्या किया? इनको असम के इतिहास, यहां की संस्कृति, हमारी आस्था से कोई सरोकार नहीं था, इसलिए उन्होंने जगह जगह कब्जे किए। घुसपैठ के कारण एनिमल कॉरिडोर के कब्जे हुए, अवैध शिकार को बढ़ावा मिला, तस्करी और अन्य अपराध भी बढ़े। साथियों, ये घुसपैठिए आबादी का संतुलन बिगाड़ रहे हैं, हमारी संस्कृति पर हमले कर रहे हैं, गरीब का, नौजवान का रोजगार छीन रहे हैं, आदिवासी क्षेत्रों में धोखे से लोगों की जमीन पर कब्जा कर रहे हैं। ये असम और देश की सुरक्षा दोनों के लिए बहुत बड़ा खतरा है। साथियों, कांग्रेस से आपको बहुत सावधान रहना है। कांग्रेस की एक ही नीति है, घुसपैठियों को बचाओ, घुसपैठियों की मदद से सत्ता पाओ।
আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্য, অনুপ্রবেশকারী নিয়ে ভয় দেখানো, এই একটাই প্যাটার্নকে ফলো করছে ভারতীয় জনতা পার্টি। তারা বিভিন্ন জায়গায় এই প্যাটার্ন ফলো করে লাভও পেয়েছে নিশ্চয়ই। বিহারের ক্ষেত্রে, দিল্লির ক্ষেত্রে আমরা দেখেছি একই জিনিস। পশ্চিমবঙ্গেও যখনই আসছেন প্রধানমন্ত্রী, যখনই আসছেন অমিত শাহ, ঘুষপেটিয়াটাই হচ্ছে তাদের মূল আলোচনার বিষয়। ঘুষপেটিয়া এত পরিমাণ নাকি বেড়ে গিয়েছে, যেটার জন্য পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে সরাসরি দরকার একদম তৃণমূল সরকারকে ফেলে দেওয়া। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আসামেও তার একই বক্তব্য, কিন্তু একদম তথ্য যেটা বলছে এসআইআর পরবর্তী কতজন ঠিক অনুপ্রবেশকারী ছিল সেটা কিন্তু ইলেকশন কমিশন বলতে পারেনি বিহারের ক্ষেত্রে, এবং পশ্চিমবঙ্গেও এখনো পর্যন্ত কতজন অনুপ্রবেশকারী তারা পেয়েছে তারা বলতে পারছে না। ম্যাপড আনম্যাপড বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছে, কিন্তু অনুপ্রবেশকারী কতজনকে পাওয়া গিয়েছে সেই সম্বন্ধে ইলেকশন কমিশন চুপ। এবার আপনাদেরকে বলি, সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি এসআইআর এর পরবর্তী সময়। কেন বলছি আমরা এই কথা? কারণ পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটা এরকম, বাংলাদেশ থেকে, বাংলা ভাষায় যেহেতু বাংলাদেশে মানুষ কথা বলেন, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি বাংলাদেশের তুলনায় যারা মাইনরিটি অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু এসছেন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। এবং সেই যারা এসেছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে বসবাস করেছেন, তার কারণ পশ্চিমবঙ্গেরও কথ্য ভাষা কিংবা বলার ভাষা হচ্ছে বাংলা ভাষা। তাই তাদের খুব যে একটা অসুবিধা হয়েছে বাংলাদেশ থেকে যারা এসেছেন, এবং বিভিন্ন সময় এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে বিভিন্ন সময় শরণার্থীরা আসেন কোনো ধরনের কোন ডকুমেন্টস ছাড়াই। তারা এখানে এসে হয়তো বিভিন্ন কিছু ডকুমেন্ট বানিয়ে নিয়েছেন। সেই যে কাজগুলো, তারা তো ভোটও দেন, এবং সেই ভোটারদের একটা বড় অংশ হচ্ছে মতুয়া ভোট ব্যাংক, যে ভোট ব্যাংকটা এতদিন ধরে ভারতীয় জনতা পার্টির একদম কুক্ষিগত ভোট ব্যাংক ছিল। 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন কিংবা 2024-এর লোকসভা নির্বাচন, প্রত্যেকটাতেই ভারতীয় জনতা পার্টি এই মতুয়া ভোট ব্যাংকটার দ্বারা বেনিফিটেড হয়েছে, এবং যেখান থেকে জিতে শান্তনু ঠাকুর এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তো সেই জায়গার থেকে মতুয়া ভোট ব্যাংক এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসআইআর পরবর্তী সময়। এবং এসআইআর এ যদি কারোর নাম কাটা গিয়ে থাকে তাহলে কিন্তু মতুয়াদের এবং হিন্দুদের নাম কাটা গিয়েছে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এটা একটা বুমেরাং হিসেবে কাজ করেছে বিজেপির জন্য। তার কারণটা কি? বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি বলেছিলেন 4 জানুয়ারি একদম প্রেস কনফারেন্স করে আপনাদের মনে করাই, লাল সিং আরিয়া তিনি বলেছিলেন যে যারা অবৈধভাবে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে ঢুকেছে তাদের নাম এসআইআর এ থাকা উচিত নয়, এসআইআর এর মাধ্যমে তাদের নাম বাদ যাওয়া উচিত। এবং এই কথা বলার পরে হই হই শুরু হয়ে যায়। তৃণমূল কংগ্রেস এটাকে ইস্যু করে যে দেখুন আপনাদের ভারতীয় জনতা পার্টির নেতা হিন্দু হিন্দু করে বটে, কিন্তু তারা আসলে অবৈধভাবে যারা ঢুকেছে তাদেরকে দেশের মধ্যে রাখার পক্ষপাতী নয়, এবং সেই হিসেবে তাদের নাম কেটে দেওয়াটাই এসআইআর এর মূল উদ্দেশ্য। কিন্তু তারপর বিজেপি রাজ্য সভাপতি তিনি ড্যামেজ কন্ট্রোল করতে আসেন, শ্রমিক ভট্টাচার্য, তিনি সমস্ত দিকটা একটু বাঁচিয়ে চলতে চান, এবং তিনি বলেন যে এই যে লাল সিং আরিয়া যে কথাটা বলেছেন সেটা তার ব্যক্তিগত মতামত, এবং এটার সঙ্গে পার্টির লাইন সঠিক নয়। কারণটা হচ্ছে ওটাই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারোর যদি নাম বাদ গিয়ে থাকে, ধর্মীয় সম্প্রদায়ের কোন ধর্মীয় সম্প্রদায়ের যদি নাম বাদ গিয়ে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম বাদ গিয়েছে, অবশ্যই মুসলিম সম্প্রদায়ের নামও বাদ গিয়েছে, কিন্তু অবশ্যই যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসেছিলেন সেই ক্ষেত্রে তো তাদের নামটা বাদ গিয়েছে। এবং তাদেরকে কিভাবে ভারতীয় জনতা পার্টি আমাদের লোক নয়, আমাদের ভোটার নয় বলবেন? তার কারণ তারা তো এতদিন ধরে ভোট দিয়েছেন। ঠাকুরনগর থেকে শুরু করে বিভিন্ন মতুয়া যে ঠাকুর বাড়ি, সেখানে ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পেয়েছি র্যালি করতে, সভা করতে। তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে নতুন কর্মসূচি আবার জিতবে বাংলা, সেখানেও তিনি গিয়েছেন ঠাকুরনগরে। তো সামগ্রিকভাবে এই মুহূর্তে একটা অবশ্যই বিজেপির জন্য কিন্তু চাপের পরিস্থিতি। অনুপ্রবেশকারী এই কার্ডটা আদপে তাদের পক্ষে কথা বলবে নাকি তাদের বিপক্ষে কথা বলবে, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা বিষয় যে এসআইআর এর মাধ্যমে কতটা ঠিক বেনিফিটেড হতে পারবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি, সেটা সময় উত্তর দেবে। তবে হিন্দুদের নাম বাদ গিয়েছে সেইটাকে কিন্তু কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না তারা। যেটা আসামের ক্ষেত্রে ঘটনা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা বললেন সেই কথাটা কোথাও কি গিয়ে এই মুহূর্তে আর প্রযোজ্য কোনোভাবে আমরা জানি না। তবে এই মুহূর্তে নরেন্দ্র মোদী আসামকে নিয়ে যে বেশ খানিকটা শঙ্কিত, সেই কথাটাই কিন্তু ঘুরে ফিরে আসছে। সরকার এত বছর ধরে চললো, সরকারের বিভিন্ন প্রকল্পের কথা না বলে কেন হঠাৎ করে
আমরা দেখতে পাচ্ছি যে আসামের ক্ষেত্রে অনুপ্রবেশকারী সেই জুজুটাই দেখাতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। তাদের ঝুলি থেকে নতুন কিছু বেরোচ্ছে না। আমরা এই কাজ করেছি আপনাদের জন্য, এই প্রজেক্ট এনেছে, আমাদেরকে ভোট দিন, এই কথাটা বলতে তারা পারছে না। অনুপ্রবেশকারী প্রজেক্ট, অনুপ্রবেশকারীর যে কার্ডটা, সেটাই আবার খেলতে হচ্ছে তাদেরকে। অবশ্যই এই মুহূর্তে সমস্তটা মিলিয়ে আপনাদের সামনে একটা ব্যাখ্যা রাখলাম যে এসআইআর পরবর্তী যে ভোট হবে সেখানে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি কি বেশ খানিকটা এগিয়ে যেতে পারবে আমরা জানি না। তবে এসআইআর না হয় আসামে যে ভোটটা হচ্ছে সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি একটু চাপেই পড়েছে, কারণ সাংগঠনিকভাবে কংগ্রেস কিন্তু কাজ করতে শুরু করেছে, যেটার মাথায় রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্স কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।